finite series in the form of Lagrange remainder. Lagrange remainder. একই সাইনের কালকে গতদিন কতটা সহজ করেছো, আজকের অত সহজ হবে না। কেন হবে না? কারণ এখন একটা শর্ত দিয়েছে। কি শর্ত? ফাইনাইট সিরিজ উইথ দ্য ফর্ম অফ ল্যাগ্রেঞ্জ রিমাইন্ডার। রিমাইন্ডার মানে অবশেষ। ল্যাগ্রেঞ্জের অবশেষ নির্দিষ্ট ফাইনাইট নির্দিষ্ট ধারা হবে, যার মধ্যে ল্যাগ্রেঞ্জের অবশেষ থাকে। এই ল্যাগ্রেঞ্জের অবশেষ বলুক বা না বলুক, যদি ফাইনাইট সিরিজ বলে তাও ল্যাগ্রেঞ্জ রিমাইন্ডার হবে। আমরা টেইলর সিরিজের রিমাইন্ডার 4 প্রকার, ম্যাকলরিন রিমাইন্ডার, এরকম 4টা রিমাইন্ডার আছে। কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ল্যাগ্রেঞ্জ রিমাইন্ডারটাই পরীক্ষায় আসে। ঠিক আছে, অন্য 3 আর শেখার দরকার নাই। থিওরির জন্য শিখে রাখো, বাট অঙ্কের জন্য শুধু এই ল্যাগ্রেঞ্জ রিমাইন্ডারটাই আসে। যদি ল্যাগ্রেঞ্জ রিমাইন্ডার না বলে, যদি ফাইনাইট সিরিজ বলে, তাও ল্যাগ্রেঞ্জ রিমাইন্ডার হবে। কথা মনে থাকবে? তার মানে কি, ল্যাগ্রেঞ্জ রিমাইন্ডারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফাইনাইট সিরিজ বললে ল্যাগ্রেঞ্জ রিমাইন্ডার আসবে। তাহলে সেই যে অঙ্কটা কিভাবে বলবো, যে যার পাওয়ার হবে x - 5/2। ঠিক আছে, দেখো সলিউশন। ফ্ল্যাট x - 5/2 এদিকে ধরলাম আমি h। এখন তাহলে আমি x এর মানটা এদিকে রাখি, 5/2টা ওদিকে নিলাম। We know Taylor series in finite form of Lagrange remainder. এখানে যে কথাটা লেখা আছে, finite series in the form of Lagrange remainder। এখন তোমরা বলতে পারো, স্যার এখানে expand sin x in power of এত, এই পাওয়ারে এটাকে sin x কে এক্সপান্ড করতে বলছে, বিস্তৃতি করতে বলছে, কিন্তু টেইলার্স কথা তো বলে না। টেইলার্স কে আমরা বুঝবো যদি দেখো যে কোনো অঙ্ক কোনো ফাংশন দিয়ে এই পাওয়ারের কথা বলে, ফাইনাইট সিরিজে নিতে বলে, তাহলে সেইটাই টেইলার্স হবে। যদি কোনো ফাংশন দিয়া এরকম কোনো পাওয়ারে নিতে বলে, তবে সেইটাই টেইলার্স হবে। এর জন্য টেইলর আলাদা করে উল্লেখ করার কোনো দরকার নেই, না থাকলেও হবে। যদি এই পাওয়ারে নিতে বলে, এক্সপান্ড করতে হবে, বিস্তৃতি করতে পারে, কারণ একমাত্র টেইলর ফর্মটাই পাওয়ারে বিস্তৃতি দেয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে যে পাওয়ার বলছে সেই পাওয়ার আমি সমান h দেব। এটাকে সলিউশন দিয়ে x = 5/2 প্লাস x লিখতে পারি। আচ্ছা, উইথ টেইলর সিরিজ ইন ফাইনাইট ফর্ম অফ ল্যাগ্রেঞ্জ রিমাইন্ডার। তাহলে এই সূত্র হলো টেইলর ফর্মের সূত্রটা। টেইলর সিরিজের সূত্রটা হলো f = f/2। f/2 এই জন্য আমি π/2 পুরো লিখলাম। দেখো x = কত হয়, মনে করো x - π/2 দেওয়া আছে নাকি, এই ফর্মে এটা কিন্তু আপনাদের 0 পুট করে দেয়। x = হয় কত, π/2 হয় না? সেই জন্য এখানে দেখা হয়েছে π/2। যদি এখানে হয়তো π/4, এখানে তো π/4 প্লাস h/1 ফার্স্ট ডেরিভেটিভ π/2, x²/2, সেকেন্ড ডেরিভেটিভ π/2, থার্ড ডেরিভেটিভ /3, থার্ড h³/3, থার্ড ডেরিভেটিভ π/2 প্লাস h⁴/π⁴, ফোর্থ ডেরিভেটিভ π/2 প্লাস আপ টু এর করতে hn-1 n-1 fn-1 π/2 plus rn। What is rn? rn কে বলা হয় রিমাইন্ডার। ওই যে অবশেষ কথা বলা আছে না, এই যে সবচেয়ে সে rn এর মান আমি লিখিনি, পরে লিখবো। এখন আমি দেখো এই সূত্রটি, এইটা হলো টেইলরসের মেন সূত্রটা। এখন আমি h এর মান কত, x - π/2, সেই মানটাকে এখন h এর জায়গায় বসাই দিই প্রত্যেকটা জায়গায়, আর বাকিটা সব ঠিক রেখে। ঠিক আছে, এইটা বসাই দিলাম। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার আপনার তো ডেরিভেটিভ এখানে ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ, ফোর্থ ডেরিভেটিভ আপ টু লেখে তারপরে n-1 rn লেখছেন, আমরা কত পর্যন্ত লিখবো? তুমি দেখবা যে এই sin x কে, এই যে ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনটাকে ডেরিভেটিভ করিয়া π/2 বসাইলে কয়টা মান আসে? কমপক্ষে তোমাকে 3টা মান আনতে হবে। 3টা মান, কমপক্ষে 3টা মান
পাইতে যতদিন ডেরিভেটিভ করা লাগে তত পর্যন্ত ডেরিভেটিভ করবে। ঠিক আছে, যদি এটা দেখো সাইন পাই বাই টু এর মান কত 1 আর সাইন পাই কত 0, সাইন যখন কস হবে ডেরিভেটিভ করলে কস হবে না, কস হলে সেটা আবার 0 হবে। আবার যখন কসের ডেরিভেটিভ সাইন হবে তখন সেটার মান হবে। আবার যখন এটা ডেরিভেটিভ করো তখন আবার কস হবে 0 হবে, আবার ওই ডেরিভেটিভ দিলে মান হবে। তার মানে আমাকে 3টে মান পাইতে মিনিমাম 4টে ডেরিভেটিভ করতেই হবে। এই জন্য 3টে মান পাওয়ার জন্য এদিকটা ইনফিনিটিভ এই পার্ট ছাড়া এদিকে কমপক্ষে আমি একটা কারণ একটা ধারা হইতে হলে কমপক্ষে 3টে মান দরকার। যেমন আমি লিখলাম মনে করো 1 + 3, এদিকে বোঝা যায় এরপর কি হবে। যদি আমি এরপর লিখি যে 5, তাহলে বোঝা যাবে দিকে একটা ধারা যার ডিফারেন্স করতে 2 করে পরের ব্যাপার 7। সেই জন্য একটা সিরিজ বুঝতে মিনিমাম 3টে ধারা 3টে পদের দরকার। এই 3টে পদের জন্য 3টে মান পাইতে যত ডেরিভেটিভ করার দরকার ততটা ডেরিভেটিভ আমাদের করতে হবে। এখন দেখো তোমাদের আরএনটা আমি লিখছিলাম না, যেখানে লেখা পাই আরএন ইকুয়াল টু x - π/2 হোল টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n fn π/2 প্লাস থিটা x - π/2 এই আরএন পাবো। এখন বলতো স্যার বুঝবো কিভাবে? x - π/2 তো পাওয়ার, তাই n এর n - 1 এর জন্য সেটা কত n - 1, তাই এটা কত n তম ডেরিভেটিভ, তাহলে এই জন্য হইছে পাওয়ার n যেটা ফ্যাক্টোরিয়াল। আর এখানে তুমি এর মান বসাইছো কত, x এর মান বসাইছো কত π/2, তাহলে দেখো সেই π/2 প্লাস থিটা ইনটু x - π/2। এইটা হলো আরএন এর রিমাইন্ডারের সূত্র। যেখানে আরএন মানটা দেখেন আমি একটা থিটা কিন্তু অঙ্কে ছিল না, আমি এই সূত্রে কি দিয়েছি থিটা দিয়েছি। এই থিটার মান হবে কত 0 এর চেয়ে বড় 1 এর চেয়ে ছোট, 0 এর চেয়ে বড় 1 এর চেয়ে ছোট। এখন আমাকে আমার যে ওই যে ওটাকে আমি কি তো 1 নম্বর সমীকরণ দিয়েছি, দেখো এটা কিন্তু 1 নম্বর সমীকরণ দিয়েছি। 1 নম্বর সমীকরণ না হলে দিয়ে দাও, আমি দিয়েছি মনে হয় দিয়েছি 1 নম্বর সমীকরণ দিয়েছি। এই সমীকরণ এখন দেখো তোমার কি কি দেওয়া আছে, s π/2 এর মান দেওয়া আছে, ফার্স্ট ডেরিভেটিভ π/2 এর মান দেওয়া আছে, সেকেন্ড ডেরিভেটিভ π/2 এর মান দেওয়া আছে, তাই না? তাহলে f কোনটা? f হলো আমার কোনটা? এই sin x টা দিতে হচ্ছে f। তার মানে f π/2 মানে x এর জায়গায় কত π/2, তো বসাই x এর জায়গায় π/2 বসাই, দেখো মান পাইছো। এখন কি হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ π/2, তার মানে এটাকে আরেকবার ডেরিভেটিভ করলে হয় cos x। এখন একটা কথা খেয়াল করো, আমার কিন্তু গত সপ্তাহের অঙ্কটা ছিল অনির্দিষ্ট, তার মানে আমি যত যাই পেয়েছি সেখানে মান বসাইতেছি, কিন্তু এখানে কিন্তু ডেরিভেটিভ নির্দিষ্ট। এটাকে n তম ডেরিভেটিভ, n মানে কি, এর একটা নির্দিষ্ট মান আছে, 2 হোক 5 হোক 10 হোক। এর মান সাপোজ আমি 10 বলি, তাহলে এটা কি লিখবো 10 লিখবো। তাহলে sin x কে 10 বার ডেরিভেটিভ করলে কি হবে? এই জন্যই টেইলরস ফর্মের অঙ্কের মধ্যে ওই ল্যাগরেঞ্জ রিমাইন্ডার আসলে অঙ্কগুলো অত্যন্ত ভালো, অত্যন্ত লক্ষ্য করে করবা, এগুলো পরীক্ষায় থাকে। তাহলে তোমাকে এখানে ডেরিভেটিভ নির্দিষ্ট হতে হবে, এই দিয়ে নির্দিষ্ট হতে হবে। কিন্তু আমি যদি মনে করে এই প্রথম এফেক্ট sin x রাখছি, ফার্স্ট ডেরিভেটিভ cos x হয়েছে, এইটা ডেরিভেটিভ করলে sin x হবে, তারপর ডেরিভেটিভ cos x হবে। কিন্তু এইটা 16তম ডেরিভেটিভ কি হবে তাকে আমি বলতে পারবো না। 20তমতে কি হবে বলতে পারবো না। 60তমতে কি হবে বলতে পারবো না। তা তোমাকে কি করতে হবে, এমন একটা সিস্টেমে আনতে হবে যাতে তুমি বলতে পারো যে হ্যাঁ এইটা 60তম ডেরিভেটিভে এইটা হবে, এটা 100তম ডেরিভেটিভে এইটা হবে। কথাটা বুঝতে পারছি? কারণ এখানে এটা ডেরিভেটিভ কি n মানে কি নির্দিষ্ট একটা মান, এর মান যদি আমি 10 দেই 10তম ডেরিভেটিভ কি যাবে কি বলা যাবে। তাহলে সেই জন্য অর্থাৎ ল্যাগরেঞ্জ রিমাইন্ডার ফাইনাইট বললে তোমাকে ডেরিভেটিভটা নির্দিষ্ট আকার আনতে হবে। কিন্তু এই sin x এর ডেরিভেটিভ cos x sin x cos x আমি কিন্তু 16তম ডেরিভেটিভ কি হবে আমি বলতে পারবো না, 22তম ডেরিভেটিভ কি হবে আমি বলতে পারবো না।
তাই তোমাকে এমন একটা সিস্টেম আনতে হবে যাতে তুমি ইজিলি বলতে পারো যে হ্যাঁ 22তম ডেরিভেটিভ এইটা হবে, 30তম ডেরিভেটিভ এইটা হবে। সেই জন্য আমি চিন্তা করলাম, দেখো এফ কে ডেরিভেটিভ করলে হয় কত? ফার্স্ট ডেরিভেটিভ cos x, and cos x কে আমি এইটাকে কি, এইটা যেহেতু তোমরা সাইনে আছে তাই এটা সাইনে রাখার চেষ্টা করি। তাহলে এই cos কে এই লেখা গেল দেখো sin পাই প্লাস 2 প্লাস x, দেখো হয় কি না? কারণ পাই বাই 2 কি এক সমকোণ, এক সমকোণ প্লাস আছে কত? প্লাস প্লাস, তাহলে পলক পাবে এইটা sin sin এর উপর প্লাস, sin sin এর উপর প্লাস, তাহলে এই যেখানে cos x আছে সেখানে আমি এটাকে সাইনে সাইনে এটা লিখতে পারি, এটাও না এটাও একই তো। বুঝতে পারছি? তুমি কোনটা রাখবা? তোমার অরিজিনাল ফাংশনটা, ত্রিভুজ ফাংশনের বেলায় অরিজিনাল ফাংশনটা যে ফর্মে আছে সেই ফর্মেই রাখার চেষ্টা করো। cos যদি থাকতো, cos ডেরিভেটিভ করে কিন্তু সাইন হতো, তা আবার আমি সেটাকে cos-এ নিতাম। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন এইটা ভাঙাই নিয়ে যেতে হয়। তাহলে এখন এইটার মান কত? x এর থেকে কত? পাই বাই 2 বসো, তাই x এর থেকে পাই বাই 2 বসো, তাই কত? sin পাই এর মান দিই। দেখেন তো ঠিক আছে, কিন্তু cos পাই বাই 2 এর মানও কিন্তু 0 হইতো, cos পাই বাই 2 এর মানও কি 0 হইতো। সুতরাং আমি যে sin পাই বাই 2 লিখি সেটার মানও কিন্তু আমি চেঞ্জ করে লিখছি, পরিবর্তন করে লিখছি, কিন্তু মান কিন্তু ঠিক আছে, 0 হইছে। ঠিক আছে, এখন আবার কি করব? দ্বিতীয় ডেরিভেটিভ। তাই দ্বিতীয় ডেরিভেটিভ এখন প্রশ্ন হলো যে স্যার আমরা এইটা করব না এইটাকে ডেরিভেটিভ করব? করব এইটাকে পরিবর্তন করে যেটা পাইছি সেটা কি করবে? সুবিধা হবে তোমার। ঠিক আছে, এইটাই করবে, এই পরিবর্তিত যেটা পাইছি সেটা করবে। তো সাইন এর যদি cos থিটা রইল, সাইন বাদ দাও, এইটাকে ডেরিভেটিভ করো, পাই কনস্ট্যান্ট 0 আর x এর সাথে ডেরিভেটিভ করতে হবে তো 1। তার মানে এখানে যত কিছু থাকুক না কেন এটাকে ডেরিভেটিভ করলে কি হয়? 1। আমি পরে আর ভাঙাইকে দেখাইনি, শুধু 1 আমি লিখে গেছি। ক্লিয়ার? তাহলে ওইটা কত? এইটা এইটাকে এইটা হয় cos পাই। এখন কথা হলো যে দেখো আমার এইটা সাইনে এটা সাইনে এটা আছে কি cos-এ, তা তো হবে না। আমি সবগুলো কি করব? cos-এ ভাঙাইতে হবে, cos-এ নেব। সবগুলো কি করব? সাইনে নেব, সবগুলো কি সাইনে নেব, cos-এ না। এই যে সাইন আছে, দ্বিতীয়টা সাইনে বানাইছি, এটা হয়ে গেছে কি cos, তাহলে এটাকে সাইনে বানাইতে হবে। সাইনে বানাইতে হলে দেখো এটা যা আছে তার সাথে আবার পাই বাই 2 যদি যোগ করি তাই কিন্তু এটা সাইন হয়। কিভাবে হয়? কারণ এইটাকে পুরোটাকে ধরবা থিটা, পুরোটাকে ধরবা কি থিটা। তাইলে কি হলো? দেখো এই 1 পাই এখান থেকে শুরু হবে 1 পাই, আর এখানে যেটা থাকবে সেটা হলো থিটা। তাহলে থিটা হলো কি যোগ আছে, এই ঘরে পড়বে, তার সাইনের ঘরে পড়তেছে প্লাস প্লাস। আবার এইটাকে ভাঙাইলে দেখো কি হয়? cos হয়। বুঝতে পারছি? অর্থাৎ তুমি আমি কি করলাম? সাইনে আমি কি বানাইলাম? cos ছিল সাইনে বানাইছি। অর্থাৎ এখানে ডেরিভেটিভ করলে সুরা কথা যেটা বাইর হবে সেইটার সাথে প্রত্যেকবার একটা পাই বাই 2 যদি যোগ করে দাও তাই প্রত্যেকবারই একটা cos হবে। প্রত্যেকবারই পাই বাই 2 যোগ করলে সাইন। তাহলে দেখো এখন তাহলে এইটা আমাদের কোনো মানের কোনো পরিবর্তন হবে না, কারণ এইটাকে চেঞ্জ করলে আবার এইটাই হবে। আর সাইন করলাম কেন? আমি সবগুলো সাইনে রাখতে চাইতেছি, কারণ সাইনে রাখলে আমার ডেরিভেটিভ নির্দিষ্ট ডেরিভেটিভ বুঝতে সুবিধা হবে। কি আপনি সুবিধা হবে? দেখো তাহলে এখন দেখো এখানে আছে পাই বাই 2 যোগ করো 2 × পাই বাই 2 প্লাস x। আবার তোমরা এইটারে পাই বাই 2 যোগ করে পাই নিচ্ছ না, এখানে পাই বাই 2 আকার আছে, এই আকারেই রাখবা। আছে করে 2 আর 2। আবার যখন 3 নাম্বার ডেরিভেটিভ করো তখন হবে 3 যা। আবার যখন 1 নাম্বার ডেরিভেটিভ করছি তখন হয়েছে করে একটা, এটাকে যোগ করে পাই লিখবো না, লিখবো কত? পাই বাই 2 আছে করে 2 যা, 2 × পাই বাই 2। আবার কি করবা? তৃতীয় এখন মান বসাও, পাই বাই 2 x এর থেকে পাই বাই 2 বসাও, দেখো মান আসে কত? -1 আসে। এবার করো কি? থার্ড ডেরিভেটিভ। কোনটা? এইটার ডেরিভেটিভ করো। কোনটা? এই যে sin x এইটার ডেরিভেটিভ করো, এই লাস্টটা sin এর বাংলা সেটা ডেরিভেটিভ করো। ডেরিভেটিভ করতে দেখো sin এর দিকে কত cos এটা বসে দেবে। আর আমি তো দেখাইছি যে এই যে ডেরিভেটিভ করলে কত আসে? 1 আসে।
এটা ডেরিভেটিভ করলে কি আসে? 1 আসে 1। এখন পদের কি সবগুলো কি মানে সাইন মাইনাস, তাই লিখে দেখো পদের সাইন মাইনাস পাই বিট করতে যোগ করতে হবে, যোগ করছি। দেখো এখানে আছে একটা পাই আর এখানে আছে দুটো পাই, বেশি কত? 3 পাই। এখন মান বসাও, পাই বাই 2 হয় কত? 0। তুমি যে cos পাইছো ওখানেও পাই বাই 2 বসালে দেখবা 0ই আসে, একই আসে, কোনো সমস্যা নেই। সাইবার আবার এইটাকে আরেকবার ডেরিভেটিভ করো, সাইবার ডেরিভেটিভ করে দেখো হয় কত? sin নিলে কত? cos। এটা বসে এটা ডেরিভেটিভ করতে 1। এখন এইটাকে cos কে sin বানাইতে আবার কি পাই বাই 2 যোগ করতে হয়, তাহলে হয় কত? 4 পাই বাই 2 প্লাস x। এখন প্রথম থেকে লক্ষ্য করো, আমি যে দেখো আমার কিন্তু আর ডেরিভেটিভ করার দরকার নেই। আমি আমার মানে 16তম ডেরিভেটিভ কি হবে সেটা বলে দিতে পারতেছি। কিভাবে পারতেছি দেখো, ফার্স্ট ডেরিভেটিভ যখন ছিল তখন কিন্তু শুধু পাই বাই 2, সেকেন্ড ডেরিভেটিভ যখন তখন 2 পাই বাই 2, থার্ড ডেরিভেটিভ যখন তখন কিন্তু 5 পাই বাই 2, ফোর্থ ডেরিভেটিভ যখন তখন কিন্তু 4 পাই বাই 2। তাহলে তো বলো তো 12তম ডেরিভেটিভ কি হবে? 12তম ডেরিভেটিভ হবে ইজিলি বলতে পারি sin 12 ইনটু পাই বাই 2 প্লাস x। দেখো ইজিলি বলে দিতে পারতেছি, ক্লিয়ার? আর যদি এই আমি নির্দিষ্ট সবগুলো সাইনে না নিতাম, শুধু ডেরিভেটিভ করতাম cos sin, কিন্তু সেটা 12তম মধ্যে কি হবে সেটা কিন্তু বলতে পারতাম না। এখন শুধু 12 না, তুমি 100, 1000, 1 লাখ, 1 কোটি বার ডেরিভেটিভ করলে sin x এর কি হবে সেটাও কিন্তু তুমি বলে দিতে পারতেছ। ঠিক আছে, এইটাই হলো এইটা আছে। দেখো তাহলে আমি কি সাইড পর্যন্ত আমি বলেছিলাম কি আমার 3টা মান দরকার। তাহলে দেখো 0 বাদ আমি কিন্তু 3টা মান পেয়েছি। একটা মান 1, একটা 2, একটা 3, 3টা মান পেয়েছি। 0 বাদে 3টা মান লাগবে। 3টা মান পাইছি, তাহলে আমার আর ডেরিভেটিভ করার দরকার নেই। আমি এই থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি, দেখো ডেরিভেটিভ চাই, এখনো চাই, ডেরিভেটিভ 3 আবার হবে, ডেরিভেটিভ 3 এখন ডেরিভেটিভ 2 এখনো 2, ডেরিভেটিভ 3 এখনো দেখো 3। তাহলে আমি n - 1 তম ডেরিভেটিভ কি হবে? n - 1 পাই বাই 2 প্লাস x। আবার দেখো তাহলে আমি কি sin এর জন্য কত? 4। তাহলে n - 1 এর জন্য লিখতে পারি কত? n - 1 পাই বাই 2 প্লাস x। ঠিক আছে, তাহলে এখন যে আমার rn সেটার জন্য কি লিখতে পারি? দেখো rn এ কি আছে? x - পাই বাই 2 হোল টু দি পাওয়ার n ফ্যাক্টরিয়াল fn পাই বাই 2 প্লাস থিটা x - পাই বাই 2 এটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমি মানে fn মানে কি? fn যদি এখানে n - 1 এর জন্য n - 1 দেখি, তাহলে fn এর জন্য আমি কি লিখব? n লিখব। অর্থাৎ n তম ডেরিভেটিভ হবে কত? sin n পাই বাই 2 প্লাস x। ঠিক আছে, তাহলে এখন আমি rnটা পাইছি। এখন তাহলে দেখো fn x লিখতে পারি কত? sin n পাই বাই 2 প্লাস x। তাহলে লিখতে পারি fn x n - 1 যদি এখানে n - 1 হয় তাহলে n হবে কত? n x। এখন দেখো আমার রিমাইন্ডার কি ছিল? fn পাই বাই 2 প্লাস থিটা ইনটু x - পাই বাই 2। দেখো এইতে সমীকরণ আছে কিন্তু এইটা fn এর ডেরিভেটিভ এইটা আছে। তাহলে এই জিনিসটাকে তুমি দেখো এখানে x ছিল, fn x, fn কি? n তম ডেরিভেটিভ, ওটা x ফাংশন, x ফলো বেসিস ফাংশন। তাহলে x বসে কোন জায়গায়? এই জায়গাটায়। ঠিক আছে, ঠিক এখানে পুরোটাই fn এর মধ্যে যা আছে পুরোটাই কিন্তু তোমার x। খেয়াল করো পুরোটাই x। তাহলে সেই xটা এখানে x বসে কোন জায়গায়? এই জায়গায়। তাহলে এখানে x বসবে কোন জায়গায়? এই জায়গাটায়, ওই যে এইটার পরে এই জাস্ট এই x এর জায়গাটা এইটা বসবে। টেনশনের কিছু নাই, ভয়ের কিছু নাই, বুঝতে পারছো? দেখো fn x ছিল x বসে কোন জায়গায়? এই জায়গাটায়। আর বাকিটা কি এমনি আসছে ডেরিভেটিভ করতে দিয়ে। তাহলে আমার এখানে fn এর পরে কি আছে? এইটা। তাহলে পুরোটাই x। তাহলে x বসবে কোন জায়গায়? এই পাই এর জায়গায়। এইটা হলো পুরোটা x। তাহলে x বসে কোন জায়গায়? এই জায়গাটায়। ক্লিয়ার? এখন যোগ বিয়োগ করো,
যোগ বিয়োগ করো দেখো এখানে তাহলে এইটা এখন আমি এই মানগুলো এখন দেখলাম যে π/2 এইটা ফ্রি আছে সেজন্য এটা প্রথম মানলাম আর এই π/2 প্লাস থিটা x মাইনাস π/2 এইটাকে আমি ভিন্ন করলাম এইটার ধরলাম আর মনে করো থিটা মনে করো এইটার ধরলাম আলফা ধরো আলফা থিটা মান আছে তো সেজন্য থিটা ধরলাম ধরো এই পুরোটাকে ধরলাম আমি আলফা মনে করো তাহলে এ পাই সাইন π/2 প্লাস আলফা হয় না তাহলে π/2 কি এক সমকোণ এক সমকোণ থাকলে সাইন এ দেবে কি cos সাইন এ দেবে কি cos করতেছে কার করে সাইনের করে এই জন্য প্লাস আর এইটাকে কি করছে থিটা পুরোটা থিটা তাহলে এই যে থিটাটা হয়ে যাবে আমি বলতে পারবো স্যার এখানেও তো π/2 আছে না কিন্তু এখানে এর মান কত থাকে আমি জানি এর মান 2 না 10 না 20 না 100 না 1000 না 1 লাখ না 1 কোটি কিছু বলতে পারি সেই জন্য এনকে ভাঙবো না কিন্তু এখানে শুধু আছে π/2 একটা π/2 আছে এই যে নিশ্চিত সেজন্য এটার জন্য এটাকে ভাঙাই কষ্ট ঠিক আছে এখন তাহলে দেখো আমি সব মানগুলো কিন্তু পাইছি fx এর মান পাইছি এর π/2 এর মান পাইছি ফার্স্ট ডেরিভেটিভ মান পাইছি ওই আমার এক নম্বর সমীকরণে যা লাগে সব মানগুলো কিন্তু আমি পেয়ে গেছি তাই সেইটাকে নাও পুটিং এবং ভ্যালুস ইন ইকুয়েশন নাম্বার 1 উপরে যে মানগুলি আছে সেই মান আমি এক নম্বর সমীকরণে বসাই দেখো fx এর মান কত sin x π/2 এর মান কত হইছে 1 x minus π/2 factorial 1 ফার্স্ট ডেরিভেটিভ π/2 এটার মান কত 0 দেখো 0 কিন্তু x minus π/2 হোল স্কয়ার ফ্যাক্টর টু সেকেন্ড ডেরিভেটিভ π/2 সেকেন্ড ডেরিভেটিভ π/2 এর মান কত -1 থার্ড ডেরিভেটিভ এর মান কত 0 ফোর্থ ডেরিভেটিভ মান কত 1 আর n minus 1 এর মান কত এই sin n π/2 পাইছি আর বাকি fn যেটা এই fn যেটা সেটার মান কি পেয়েছি এই যে cos এটা পেয়েছি এখানে এইটাই হলো রিমাইন্ডার এইটাই হলো এই যে মানটা এইটাই হলো r বেয়া ঠিক আছে করতে এত এইটাই r r এর উত্তর এই হলো তোমার উত্তর তার মানে এই যে উত্তরটা কি দাঁড়ালো আমি কমপ্লিট করি sin x = 1 minus x minus π/2 whole to the power square by factorial 2 plus x minus π/2 whole to the power 4 by factorial 4 দেখো আমি তোমার তিনটে বসি এর জন্য দেখো প্রথমটা দ্বিতীয়টা 2 তৃতীয়টা 4 তারপর হবে কত 6 আর চিহ্নটাও পাবো দেখো প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস প্লাস তারপর হবে কত মাইনাস তারপর হবে কত প্লাস একটা সিস্টেম করে দিচ্ছি তাহলে এখানে পরটা হবে কি মাইনাস খালি প্লাস x minus π/2 whole to the power n minus 1 factorial n factorial হবে না এখানে হবে n minus 1 factorial এটা হবে n minus 1 factorial sin n π/2 প্লাস এটাই লিখতেছি আর কি প্লাস এটা বাদ দিতে হবে x minus π/2 whole to the power n factorial n cos n π/2 plus theta into x minus π/2 থিটা তো আমি লিখছি ওইটা আর এটা কি রিমাইন্ডার ওই যে আমরা r লিখছি না এই হলো r তাহলে ওইটা আমি এখন না পুরোটাকে r বলবো তা ওইটা একটু পরে একটু নির্দিষ্ট করে লিখে দাও তুমি যে ওই যে সূত্রে r কোনটা r এর মানে where r is equal to x minus π/2 to the power n into cos n π/2 plus theta into x minus π/2 n π/2 plus theta into x minus π/2
এই আচ্ছা। তাহলে তোমাদের এই সমস্যার সমাধান তোমরা কি অঙ্কটা ভালোভাবে করার চেষ্টা করো। ইনশাল্লাহ এই নিয়মের অঙ্ক পরীক্ষায় থাকবে, আর না বললে আমাকে আবার জিজ্ঞেস করবে, আমি তো উত্তর দেবো। ঠিক আছে, আচ্ছা ভালো থাকবে। এখন হলো তোমাদের কথা হলো যে তোমাদের একটা ইনকোর্স পরীক্ষা নেওয়ার জন্য উপর থেকে একটা নির্দেশ আসছে, এই ইনকোর্স পরীক্ষাটা নিতে হবে। তা আমরা যে যা পড়াইছি ওইয়ের ভিতরে সিলেবাসটা অন্তর্ভুক্ত রেখে তোমাদের একটা ফার্স্ট ইনকোর্স নেব, এর বড় একটা ইনকোর্স নেব, এইটা হলো ফার্স্ট। টেনশনের কিছু নাই। এখন বলতে পারো তো স্যার আমরা কেমনে পরীক্ষা দেবো, তোমরা বাসায় বসে পরীক্ষা দেবে। আমরা এখানে অনলাইনে প্রশ্ন দিয়ে দেবো, বাসায় বসে পরীক্ষা দেবে। 1 ঘন্টা সময় দিয়েছি, 10টা থেকে 11টা। আবার 11টার সময় ওই 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 খাতাটা আমাদেরকে সাবমিট করবা। ওটা তোমাদের ওই 3 নিশার সাথে আলাপ করো, 3 ম্যাডামের সাথে আলাপ করো, খাতাটা কীভাবে নেবে ওইভাবে অনলাইনে খাতাটা নিয়ে নেবে। সেটা সে তোমাদের সাথে আলোচনা করবে না। তবে তোমরা পরীক্ষা 1 ঘন্টায় দিতে হবে। আমি বলতে পারো স্যার তাহলে আমরা বাসায় বসে যাও দেখি, তোমার সেটা হলো সততার দরকার আছে। আর ঘটনা হচ্ছে আমরা অঙ্কটা নিয়ম ঠিকঠাকটা যতটুকু পারি একটু ঘুরাই দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমাদের ব্রেনের পরিচয় পাওয়া যায়। অর্থাৎ তোমরা অঙ্ক ভালোভাবে যদি বইয়ের অঙ্ক করো তবেই তোমরা পরীক্ষায় ভালো করতে পারবো, আর বইয়ের অঙ্ক না করিয়া তোমরা করতে পারবো না। কারণ এখানে আমি আজকে মনে করো সাইনিক দিয়েছি, সাইনিক্সের জায়গায় যদি আমি কজেন্স দিই, যদি মনে করো আমি টেনেক্স দিই, দিতে পারি না সেন্স করিয়া, তাহলে তো বিরত হয়ে গেল। এই নিয়ে কোনো টেনশনের কিছু না। তোমাদের দেখবাম তোমরা বাসায় এতদিন ছিলে, কিছু পড়ালেখার উপর চর্চা করো। উপরের দিক থেকে নির্দেশ আছে যে আমাদের ইনকোর্স পরীক্ষা নিতে হবে, তোমাদের 30 মার্কের ইনকোর্স। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ফার্স্ট ইনকোর্সটা নিয়ে নিই। এখন নিয়ে নেই, কীভাবে নেব এইভাবে যে তোমাদের তো কিছু পড়ানো হয়েছে, ক্লাসে পড়াচ্ছি বা অনলাইনে ক্লাস নিয়ে টিচাররা কিছু পড়াইছেন, টেনশনের কিছু নেই। যে যতটুকু পড়াইছে ততটুকুর ভিতরে পরীক্ষা সিলেবাস অন্তর্ভুক্ত থাকবে। এখন মনে করো ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এই যে কি পড়াইতেছে, যেমন এই পরীক্ষাটা দিয়েছি 10/9, এমনকি মাস আগস্টের পরে কি সেপ্টেম্বর, আজকে আগস্ট 26 তারিখ, সেপ্টেম্বর 10 তারিখ দেওয়া, তাই প্রায় 15 দিনের মতো পরীক্ষা সময় আছে, 14-15 দিন সময় আছে। তাহলে দেখো ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এটা পড়াইকে তোমাদের 3 ম্যাডাম পড়ায়, তার কাছ থেকে সিলেবাসটা জেনে নেবা যে আমাদের কোন কোন চ্যাপ্টার থাকবে। ঠিক আছে, 16/9/2020 ক্যালকুলাসন পরীক্ষা হবে 10টা থেকে 11টা। ক্যালকুলাসন এই চ্যাপ্টার, এই ক্যালকুলাস কে পড়ায়? আমি পড়াই। তাই এটা হলো তোমাদের এটার সিলেবাসটা প্রথম চ্যাপ্টার থেকে ক্যালকুলাসটা লিখে দিচ্ছি। দেখো ক্যালকুলাস 1 সিলেবাস, সিলেবাস হলো তোমরা তো পড়ছো চ্যাপ্টার 1 থেকে 5, অর্থাৎ প্রথম থেকে ম্যাথমেটিক্সের উপাত্ত পর্যন্ত চ্যাপ্টার 1 থেকে 5। তোমাদের এই বইটা চ্যাপ্টার 1 থেকে 5, অর্থাৎ প্রথম যে চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টারের নাম কি বলো তো? প্রথম চ্যাপ্টারের নাম হলো তোমাদের প্রথমটা কিছু ফাংশন থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত, মানে ওই ফাংশন থেকে শুরু করে টেনের উৎপত্তি পর্যন্ত। এই তোমাদের সিলেবাস বুঝতে পারছি। ক্যালকুলাস 1 এর সিলেবাস হলো কি চ্যাপ্টার 1 থেকে 5 পর্যন্ত, এই তোমাদের সিলেবাস থাকবে। আর 22 থেকে 22টা হলো কোয়াড্রেন্ট চ্যাম্পিয়ন ভেক্টর অ্যানালাইসিস জ্যামিতি, যেটা তোমাদের ওই মারিয়া ম্যাডামের কাছ থেকে চ্যাপ্টার করে জেনে নেবে। আর 28/9/2020 তারিখে লিনিয়ার অধ্যায় মরিস স্যারের কাছ থেকে চ্যাপ্টারগুলো জেনে নেবে। আশা করি বুঝতে পারছো কথাগুলো। কোনো সমস্যা আছে? আমার ক্যালকুলাস হলো তোমাদের পাঠ্য বইয়ের প্রথম
চ্যাপ্টার থেকে 5 চ্যাপ্টার পর্যন্ত এর ভিতরে প্রশ্ন হবে।